কতদিন সেন্ট্রাল ফোর্স থাকবে, কোথায় কোথায় সেন্ট্রাল ফোর্স রাখবে, কি কি ব্যবস্থা নেবে, কার্যত ৩৫৫ লাগিয়ে দিয়েছেন, ঘুরিয়ে বলা যেতে পারে। কেন্দ্রীয় সরকারের হাতে আজকে ল অ্যান্ড অর্ডারটা পুরো ছেড়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। পশ্চিমবঙ্গে কি ৩৫৫ ধারা লাগু হয়ে গেল? একটা বিস্ফোরক কলকাতা হাইকোর্টের রায় আপলোড হয়েছে। তা নিয়েই গত দিনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন প্রেস কনফারেন্স করছিলেন, তখনই তার বক্তব্য জানিয়েছেন যে কার্যত পশ্চিমবঙ্গে ৩৫৫ ধারা ঘুরিয়ে লাগু করে দিল কলকাতা হাইকোর্ট। কোন প্রসঙ্গে বিরোধী দলনেতা এমন কথা বললেন? সেটা হচ্ছে পোস্ট পোল ভায়োলেন্স। পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যে আরও বেশ কিছুদিন থাকতে হবে, যতদিন না পর্যন্ত এই রাজ্যের শাসক আশ্রিত দুষ্কৃতকারীদের হাত থেকে রক্ষা করা যায় কর্মীদের। তা নিয়ে একটি মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা। সেই মামলা কলকাতা হাইকোর্টের হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছে এবং সেখানেই হরিশ ট্যান্ডন একটি মারাত্মক বক্তব্য বা রায়ে উল্লেখ করেছেন যে যতদিন না পর্যন্ত শান্তি শৃঙ্খলা ফিরে আসছে ততদিন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকতে পারবে এবং তারা ল অ্যান্ড অর্ডার মেনটেন করবে। আসলে আপনারা সকলেই জানেন যে ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। এটা কখনোই কেন্দ্র মাথা ঘামাতে পারে না যদি না ৩৫৫ বা ৩৫৬র মতো কোনো জরুরি অবস্থা জারি করা হয়ে থাকে। তাই নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গে যে ধরনের অশান্তি বলুন, ভোট পরবর্তী হিংসার কথা বলুন, সবকিছুই কিন্তু রাজ্য সরকারের দায়িত্ব ছিল। তারা কঠোর হাতে সমস্ত কিছুই দমন করবেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তৃণমূলের সফল নেত্রী হয়েছেন বটে, কিন্তু সকলের মুখ্যমন্ত্রী হয়ে উঠতে পারেননি। সেই কারণেই নির্বাচন মিটে যাওয়ার পর তৃণমূল কংগ্রেস এত বিপুল ভোটে জয়লাভ করার পরেও বিরোধীদের একেবারেই স্পেস না দেওয়ার কারণে পোস্ট পোল ভায়োলেন্সের মতো নিন্দাজনক ঘটনা ঘটে চলেছে। তার বহু উদাহরণ আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যখন ল অ্যান্ড অর্ডারের মতো স্টেট সাবজেক্ট সেটাও তারা মানতে পারছেন না। আর তা নিয়ে যখন বিরোধী দলনেতা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন, তখন একটা ঐতিহাসিক সিদ্ধান্ত জানিয়েছে হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ যে পশ্চিমবঙ্গে কতদিন কেন্দ্রীয় বাহিনী থাকবে তার দায়িত্ব নেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকার। অর্থাৎ ঘুরিয়ে বললেও রাজ্যের ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব কিছুটা হলেও কেন্দ্রীয় অধীনে চলে গেল। আর এই ঘটনা উল্লেখ করেই বিরোধী দলনেতা গতদিনে বললেন যে এটা একটা ঐতিহাসিক রায় এবং কার্যত ঘুরিয়ে ৩৫৫ ধারায় অ্যাপ্লাই হয়ে গেল পশ্চিমবঙ্গে এবং পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগও তিনি দাবি করেছেন। গতদিনে প্রেস কনফারেন্স থেকে বিরোধী দলনেতা ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো এবার। কিভাবে এই সরকারের এতটুকু লাজ লজ্জা নেই। আজকে মাননীয় ডিভিশন বেঞ্চ, বিচারপতি হরিশ ট্যান্ডন এবং হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ, তারা আজকে পোস্ট পোল ভায়োলেন্স মামলায়, যে মামলায় আমি মামলা করেছি পিল, সেখানে বলছে যে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা রক্ষা করতে রাজ্য পুলিশ ব্যর্থ। আজকে অর্ডার একটু পরে আপলোড হবে, লাইভ ভিউতে সবাই দেখেছেন এবং সেখানে বিচারপতি বলছেন, সিনিয়র বিচারপতি ডিভিশন বেঞ্চের, যে কেন্দ্রীয় সরকার এবং তার স্বরাষ্ট্র দপ্তর ঠিক করবে কতদিন সেন্ট্রাল ফোর্স থাকবে, কোথায় কোথায় সেন্ট্রাল ফোর্স রাখবে, কি কি ব্যবস্থা নেবে। কার্যত ৩৫৫ লাগিয়ে দিয়েছেন, ঘুরিয়ে বলা যেতে পারে। কেন্দ্রীয় সরকারের হাতে আজকে ল অ্যান্ড অর্ডারটা পুরো ছেড়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত, পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। এবং যে সরকারি আইনজীবীরা সরকারের পক্ষে সব স্বাভাবিক বলেছে, আজকে আমি আমার লয়ারের মাধ্যমে 1821 জন ঘর ছাড়ার নাম কোর্টে জমা করে প্রমাণ করে দিয়েছি যে সরকারি লয়ারকে যে তথ্য রাজ্য সরকার সরবরাহ করছে, এই তথ্য সম্পূর্ণ বিকৃত এবং এই তথ্যের সঙ্গে বাস্তব সত্যের কোনো সম্পর্ক নেই।
শুনলেন বন্ধুরা, একেবারেই মারাত্মক দাবি করেছেন বিরোধী দলনেতা। তবে কেন্দ্রীয় বাহিনী কতটা নিরপেক্ষতা মেনে কাজ করে এবং ভোট পরবর্তী হিংসাকে রুখতে কতটা তারা সাহায্য করে সেটা নিশ্চিতভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে। তবে পুলিশ মন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী হিসেবে এটা কিন্তু তার ব্যর্থতা যে তার সরকার চলাকালীন কলকাতা হাইকোর্ট থেকে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে কতদিন পর্যন্ত এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখা যায়, তার ডিসিশন কেন্দ্রীয় সরকার নেবে। আপনারা জানেন গোটা দেশ জুড়ে ভোট হয়েছে, ভোট মিটে যাওয়ার পরে কেন্দ্রীয় বাহিনীকে কবেই রাজ্য থেকে সরিয়ে নেওয়া হয়েছে, ব্যতিক্রম শুধু পশ্চিমবঙ্গ। আর এই ব্যর্থতার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার আপনাদের একটা অন্য রূপ দেখাবো, যেটা গত কয়েকদিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রীর রূপ নতুন ভাবে আমরা দেখছি। তার কারণ 3 টার্মের মুখ্যমন্ত্রীকে কখনো এই রূপে আমরা দেখিনি। একেবারেই মুখ্যমন্ত্রী গিয়ে সমালোচনা করছেন পুলিশদের, বলছেন তোমরা টাকা খাচ্ছ, তোমরা টাকা খাওয়া বন্ধ করো, এটা মানুষের চোখে লাগছে। কিংবা কোথাও গিয়ে বুলডোজার দিয়ে সমস্ত অস্থায়ী কাঠামো ভেঙে দিয়ে বলা হচ্ছে যে মানুষের পথ চলতে অসুবিধা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে আপনাদের জন্য। কিংবা আবার কোথাও গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেতৃত্বদের ওপরই দোষারোপ করে বলছে যে তোমরা হপ্তা নেওয়া বন্ধ করো, তোমরা কেন এইভাবে টাকা নাও যারা দোকান করে তাদের কাছ থেকে, এত কেন লোভ, তোমাদের খেতে কি লাগে, খেতে তো ভাত মাছ খাচ্ছ, তাতে তোমাদের হচ্ছে না, আর কি লাগবে, আর কি তোমাদের খেতে চায়। এখন তো মানুষ অন্যের বাড়ি গেলে মিষ্টিও পর্যন্ত নিয়ে যায় না, তার কারণ মিষ্টি খেলে নাকি ডায়াবেটিক হয়ে যায়, সেই কারণে মানুষ মিষ্টি পর্যন্ত নিয়ে যায় না। আর তোমাদের খাওয়ার জন্য আর কি কি লাগবে। একেবারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা বলেছেন, পরিষ্কারভাবে বলেছেন যে কাউন্সিলরদের দোষ, প্রথমে কাউন্সিলররা এই সমস্ত অস্থায়ী কাঠামোগুলোকে বসিয়ে দিচ্ছেন, তারপরে আবার বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছেন, এমনটা তিনি চান না। রাজ্যের মুখ্যমন্ত্রীর যে বক্তব্য শোনাবো, বিশ্বাস করুন আপনাদের শুনলে মনে হবে এটাই তো একটা মুখ্যমন্ত্রীর রূপ হওয়া উচিত। এই মুখ্যমন্ত্রিত্বই তো আমরা শুনে আসতে চেয়েছিলাম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। কিন্তু এই 3 টার্মের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে একদিনও এই বক্তব্য শোনা যায়নি। আসুন, মুখ্যমন্ত্রী যে বক্তব্য বললেন আপনি তারিফ না করে তার থাকতে পারবেন না, এবং মনে হবে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বোধহয় আমরা চিনি না। বক্তব্যটা শুনুন, নিশ্চিতভাবে আপনাদের অবাক করবে। যেমন হাতিবাগান, রাস্তা নেই, রাস্তাটা দখল হয়ে গেছে, এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসে চাঁদা পেলাম, না, হবে না। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? খেতে কি লাগে? এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না, পাছে ডায়াবেটিক হয়ে যায়। তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান, তার বেশি নয়। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে, নেতা, পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম, ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। কি বন্ধুরা, বক্তব্যটা আপনাদের অবাক করলো না? বিশ্বাস করুন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে কিন্তু আমরা এই হিসাবে কিন্তু কখনো পাইনি বা চিনিনি। আর এখন অন্তত তিনি যে বক্তব্য রাখছেন, এটাই প্রকৃত একজন নেত্রীর বক্তব্য হওয়া উচিত, যিনি দল মত নির্বিশেষে যারা অন্যায় করছেন তাদের গ্রেপ্তার করবেন, তারা উন্নয়নের পথে কাটা হয়ে থাকলে তাদেরকে সরিয়ে দেবেন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এই রূপে দেখিনি। তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে, হঠাৎ করেই মুখ্যমন্ত্রী এই ধরনের পরিবর্তন, প্রায় 360 ডিগ্রি বা 180 ডিগ্রি পরিবর্তন হলো কি করে? এর উত্তর হচ্ছে, ওই আপনাদের আগেও বলেছিলাম, ভোটের ফল। আপনারা নিশ্চিতভাবে দেখেছেন যে তৃণমূল কংগ্রেস অনেক ভোটে জয়লাভ করেছে, কিন্তু যতই তারা ভোটে জয়লাভ করুক না কেন, কলকাতার যে পুরসভা ভিত্তিক ফলগুলো প্রকাশ পেয়েছে তার
অধিকাংশই বিজেপি ভালো ফল করেছে, বিজেপি এগিয়ে রয়েছে এবং 50%-এরও কম আসনে বিজেপির থেকে পিছিয়ে রয়েছে স্বয়ং ক্ষমতায় থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস। আর এটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিন্তায় ফেলে দিয়েছে যে যদি নিরপেক্ষভাবে ভোট গ্রহণ হয় তাহলে এই যে ছোঁয়াচে রোগটা কার্যত বাসা বেঁধেছে শহরের বুকে, এটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী খুব ভালোভাবে রাজনৈতিক ক্ষুরোধার বুদ্ধি নিয়ে এটা বুঝতে পেরেছেন। সেই কারণেই মুখ্যমন্ত্রীকে আজকে একেবারেই যেন নিরপেক্ষ একটা ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসল সম্ভবত উদ্দেশ্য হচ্ছে তিনি চাইছেন তার ভাবমূর্তি উজ্জ্বল করে ওই শহরবাসী যারা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সরে গিয়েছেন তাদের ভোটকে যেন আবার তার দিকে নিয়ে আসা যায়। কিন্তু সে যাই হোক না কেন, ভোট তিনি নিয়ে আসুন, কিন্তু এই মতামত যদি তিনি রাখতে পারেন, এইভাবে তিনি যদি প্রশাসন চালাতে পারেন, তাহলে সমালোচনার কোনো জায়গা নেই। একেবারেই আমরাও স্বাগত জানাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপগুলিকে। আমরাও কোনো সমালোচনা করব না, সমালোচনা করার কোনো জায়গা থাকবে না। কিন্তু সত্যি সত্যি যদি এটা ভোটের রাজনীতির জন্য ব্যবহার করা হয় তাহলে মুখ্যমন্ত্রীর অন্য রূপটাও প্রকাশ্যে চলে আসবে খুব তাড়াতাড়ি। যেমনটা প্রথম খবর দিয়ে আপনাদের শুরু করলাম, রাজ্যের মুখ্যমন্ত্রী পুরসভাতে হেরে যাওয়ার পর যে ধরনের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন, যেভাবে কলকাতা থেকে ফুটপাতগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, ঠিক একইভাবে আমরা যদি রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে দেখতাম যে পোস্ট পোল ভায়োলেন্সে যারা ঘর ছাড়া রয়েছেন, যারা এই মুহূর্তে বিরোধী দল করেন বলে আক্রান্ত হতে হচ্ছেন, এইরকম বিভিন্ন ভিডিও তো আমরাই দেখেছি আপনাদের সামনে। তাহলে ভাবুন পুলিশ প্রশাসন সজাগ হলে কত ভিডিওই না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এভিডেন্স হিসেবে তুলে দিতে পারতেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই দিকটা একটু ভেবে দেখবেন যে শুধুমাত্র এই পুরসভায় হেরেছে বলেন যে পুরসভাগুলো উন্নত করতে হবে বা ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে, সেই দিকটা যেমন একটা দিক, তেমনি আবার পোস্টপোল ভায়োলেন্সের মতো ঘটনায় বিরোধীদের যে আক্রমণের মতো নির্লজ্জ ঘটনাগুলি ঘটছে সেগুলোকে যেন আটকে দেওয়া যায়, তার জন্য কি মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেবেন? তাহলে তো আর কলকাতা হাইকোর্টকে বলতে হতো না যে কেন্দ্রীয় সরকার যতদিন চাইবেন ততদিন তারা এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখবেন। এটা তো কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা। কলকাতার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, সল্টলেকের আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, রাজারহাট নিউ টাউন এমনকি এনকেডিতেও হাত পড়ে গেছে। হাওড়ায় দেখবার কেউ নেই, যে যা পারছে লুটে নিচ্ছে, যেন লুটের মাল। সরি, ওয়ার্ডটা বাজে, যেন লুট করাটা আমার অধিকার, তাই ওই ওয়ার্ডটা উইথড্র করে আমি এই ওয়ার্ডটা বললাম। আর পুলিশের মধ্যেও আমি দেখছি ইদানিং একটা লোভ বেড়ে গেছে। ভাবছি আমি তো 2 বছর ওসি আছি, যতটা পারি করে নি, এবার থেকে এসিবিটাকে স্ট্রং করতে হবে। সিআইডি এসছে আজকে মিটিংয়ে, মনোজ, ইউ মাস্ট কনভে দিস টু এসিবি অ্যান্ড সিআইডি। কলকাতা পুলিশ তো এখানে আছে, যদি কোনো পুলিশ ইন্ধন দেয় সঙ্গে সঙ্গে আমি তাকে সরিয়ে দেবো, আর যে ভালো কাজ করবে তাকে আমি পুরস্কার দেবো। গভর্নমেন্ট কিন্তু ইচ্ছে করলে যে কোনো কারো চাকরির ব্যাপারে অ্যাকশান নিতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি 46 জনকে তাড়িয়ে দিয়েছে। আমি সে পথে যেতে চাই না যদি আপনারা আমাকে কোঅপারেশন করেন। যা ভুল হয়ে গেছে, আর যেন নতুন করে না হয়। চিড়িয়াখানার পাশটা ক্লিয়ার করেছেন, আমি দেখেছি, আর নতুন করে বসার দরকার নেই। দরকার হলে আমার সেলফ হেল্প গ্রুপের 4-5টা স্টল পাশাপাশি করে দিন। শুনলেন বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলছেন যে কলকাতার চরিত্রটাই বদলে যাচ্ছে এবং একেবারে নির্দ্বিধায় ঘোষণা করলেন যে পুলিশ প্রশাসনের একটি অংশ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। যে অভিযোগ কার্যত শুভেন্দু অধিকারী বা বিরোধী দলগুলি করে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় কার্যত সেই বক্তব্য আমরা শুনতে পেলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলছেন, পুলিশের ওসি ভাবছেন যে ঠিক আছে কিছু কামিয়ে নি আমরা, একেবারে ওপেনলি এই ধরনের কথা বলছেন। অথচ তিনি তো পুলিশ মন্ত্রী, তিনি জানা সত্ত্বেও 3বারের মুখ্যমন্ত্রী, 12 বছর তার রাজত্ব করা হয়ে গেল, 13 বছরে পা দিয়েছে। তাহলে এতদিন পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেননি কেন? শুধুমাত্র এই লোকসভা নির্বাচনে যখন আভাস মিলল যে পুরসভা অঞ্চলে থাকা মানুষরা তৃণমূল প্রশাসনে
অতিষ্ঠ হয়ে গিয়ে কার্যত মুখ ফিরিয়ে নিয়েছেন এবং বিজেপিকে ঢালাও ভোট দিয়েছেন, তারপরেই কি মুখ্যমন্ত্রীর হুঁশ ফিরল? তার কারণ এই ঘটনা তো যে কালকেই ঘটেছে এরকম নয়, যে ধরুন রাতারাতি কলকাতা তাদের চরিত্র বদলে গিয়েছে, রাতারাতি কলকাতায় ফুটপাতগুলো গজিয়ে উঠেছে, এমন তো নয়। এটা তো দিনের পর দিন হয়েছে। আর এটাও নয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী এতদিন পুলিশ মন্ত্রী ছিলেন না, তিনি নতুন পুলিশ মন্ত্রী হয়ে তার ক্ষমতা পেয়েছেন, কিংবা নতুন নতুন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এসেছেন। তিনি 12-13 বছর ধরে এই রাজ্যেই রয়েছেন, পুলিশ মন্ত্রী হিসেবেও রয়েছেন। তাহলে এতদিন পর্যন্ত নিশ্চুপ ছিলেন কেন, এবং এখনই বা তিনি কেন বলতে শুরু করলেন? আপনারা একটু ভালো করে ভেবে দেখলে বুঝতে পারবেন আমার তথ্যটা সঠিক, যে মুখ্যমন্ত্রী অ্যানালিসিস করে বুঝেছেন পুরসভার ফল তাকে যথেষ্টই চিন্তায় রেখেছে। তাই যে ইনফেকশন কার্যত সমাজের বুকে ছড়িয়ে পড়েছে, সেটা তৃণমূল কংগ্রেসের জন্য একটা মারাত্মক ডিজিজে রূপান্তরিত হতে পারে আগামী বিধানসভা নির্বাচনে। সেই কারণে ড্যামেজ কন্ট্রোল করার জন্য মুখ্যমন্ত্রী এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন। অবশ্যই নিজেদের দলের ভাবমূর্তিকে উজ্জ্বল করতে গিয়ে যদি প্রশাসনিক পরিকাঠামো বদলাতে হয়, তাহলে সেটাও সমাজের জন্য মঙ্গল। মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি উজ্জ্বল করতে গিয়ে যদি সমাজের মঙ্গল হয়, তাতে সেটা 100 বার আমরা ওয়েলকাম করি। কিন্তু শুধুমাত্রই যদি উদ্দেশ্য থাকে তৃণমূল কংগ্রেসের মুখোজ্জ্বল করা, তাহলে হয়তো পাবলিকের কাছে এসে এই ধরনের বক্তব্য বলা যায় বা এই ধরনের মন্তব্য করা যায়, কিন্তু গ্রাউন্ড লেভেলে গিয়ে অ্যাকচুয়ালি এই ধরনের কাজগুলো হচ্ছে কিনা, তার নির্দেশ মতো পুলিশ কাজকর্মগুলো করছে কিনা, পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করলো কিনা, যেমনটা তিনি নিজেই প্রকাশ্যে বলছেন যে পুলিশের অনেকে ঘুষ খান, তাহলে সেইটা বন্ধ হলো কিনা রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিন্তু সময়ে সময়ে সেটাকেও খতিয়ে দেখতে হবে। না হলে আমরা আবার ধরে নেব যে শুধুমাত্রই দলের ভাবমূর্তিকে উজ্জ্বল করার জন্য শুধুমাত্রই মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ, এর মধ্যে আসলে সমাজের পরিকাঠামোকে ঢেলে সাজানোর কোনো বার্তা ছিল না। শুধুমাত্রই তিনি এটা করেছেন দলের ভাবমূর্তিকে উজ্জ্বল করা, যাতে আগামী বিধানসভা নির্বাচনে এর ফল তৃণমূল কংগ্রেস পেতে পারেন। কি বলবেন বন্ধুরা? শুভেন্দু অধিকারী যে অভিযোগ করলেন, কার্যত 355 ধারা অলিখিতভাবে যেন পশ্চিমবঙ্গের বুকে ইমপ্লাই হয়ে গেল। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে এই মুহূর্তে সত্যি সত্যি আমরা একটা অন্য রূপে দেখছি, যে রূপে আমরা দেখতে তাকে চেয়েছিলাম, এই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে সেই রূপেই যেন আমরা দেখতে পাচ্ছি। এটা কি মুখ্যমন্ত্রীর কন্টিনিউ হবে, নাকি আমরা রাতারাতি এর বদল দেখে নিতে পারি মুখ্যমন্ত্রীকে, যে স্বভাবে আমরা এতদিন ধরে পেয়েছি? কোনটা মুখ্যমন্ত্রীর আসল রূপ বলে আপনারা মনে করছেন? চাইলে আজকের পর্বে লিখে আমাদের সমৃদ্ধ করবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। এখনকার মতো এখানেই শেষ করলাম।